আদিলের প্রচণ্ড রাগ বাড়ল। কেন এমন হচ্ছে এই রাগ তার জানা নেই, তবে রাগটা কি মেয়েটার ওপর নাকি নিজের ওপর তাও জানে না সে। 1 মিনিট, মেয়েটা, ওর তো একটা নাম আছে, কি নাম ওর? আদিত্য সেটাও জানে না। কেমন এক অদ্ভুত অস্বস্তি লাগলো আদিলের। ফলে প্রচণ্ড রেগে গিয়ে সামনে একটা টপটাকে লাথি মেরে নিচে ফেলে দিল, আর নিজেও হন হন করে নিচে নেমে গেল সিঁড়ি বেয়ে। আদিল রেডি হয়ে এলো ব্রেকফাস্টের জন্য। বিহান আগে থেকেই টেবিলেই ছিল। আদিল বসতেই জমিলা খালা এসে খাবার সার্ভ করে দিল। জমিলাকে দেখে আদিত্যর কেন যেন ওই মেয়েটার কথা মনে পড়ল। আবারও ওই মেয়ে। চরম অস্বস্তি হচ্ছে আদিলের। মেয়েটার নামটা কি? এবার মেয়েটার নামটা জানতে ইচ্ছে করছে, কিন্তু কাউকে যে জিজ্ঞেস করবে, কিভাবে সে জিজ্ঞেস করবে। ভীষণ ইতস্তত ফিল করছে এইটুকু বিষয় জানতেও। আদিলে আর চোখে রান্নাঘরের দিকে তাকালো। ভাবছে হয়তো জমিলার সাথে রান্নাঘরেও থাকতে পারে মেয়েটি, কিন্তু উকি ঝুঁকি মেরেও দেখা গেল না মেয়েটাকে। মেজাজটা আবার অকারণেই বিগড়ে যাচ্ছে কেন যেন। তার এরকম অন্যমনস্ক মাঝেই বিহান ডেকে ওঠে আদিলকে। কি রে আদি, খাইতেছস না কেলা? দেরি হইয়া যাইতেছে না? আজ ওই যে আদিত্য গ্রুপের ওই ফয়সালা কররই লাগবো বুঝছস। হালার পুতেরা বড্ড বার বাইছে। আমাগো মাল ইম্পোর্ট কইতে খালি ঝামেলা করতেছে। আদিল তখন স্বাভাবিক সুরে বলে ওঠে, কাঁচা চামচে স্যালাড মুখে পুড়তে পুড়তে। এখনো 7 মাস সাহারিয়ার আদিলের এমনও দিন আসেনি যে ওই চুনোপুটির সাথে নিজের এনার্জি লস করবে। ওদের জন্যই তো আমার লোকই যথেষ্ট। বলে দিয়ে শুধু একবার কথা বলবে, মারলে ভালো আর না মারলে জনপ্রতি একটা করে গুলি বরাদ্দ। বিহান হাতে হাতে বলে ওঠে মাথা নাড়িয়ে, আচ্ছা আজ ওর কেলাপথে কইতাছি। বিহান কথাটা বলেই জমিলার উদ্দেশ্যে বলে ওঠে, জমিলা খালা, ভাবি কেমন আছে এখন? ভাবি বাড়িতে কথা বলবে নাকি? ফোনটা কি দেব? জমিলা খালা হাতে হাতে বলে ওঠে বিহানকে, আজ সকাল থেকে আর বাড়ির কথা কিছু বলেনি বৌমণি, তবে বললে জানাইবো আপনারে। তবে এদের এরকম কথাবার্তা শুনে আদিলের বেশ অস্বস্তি লাগলো, আর সাথে বেশ রাগও লাগলো। এই দুটো সংমিশ্রণে কি যে এক অনুভূতি হলো সে নিজেও বুঝে উঠতে পারলো না। তবে আদিলের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, বিহান মেয়েটার ভালো মন্দে খেয়াল রাখে, আর একই বাড়িতে থেকেও তার নামটাও সে জানে না। আদিলের এসব ভাবনার মাঝে বিহান আবার জিজ্ঞেস করলো জমিলা খালাকে, ভাবি খাবার খাইছে জমিলা খালা? প্রতি উত্তরে জমিলা খালা বলে উঠল, না এখনো খাইনি, আপনাদের খাওয়ানো হইলে বৌমণির জন্য খাবার নিয়ে যাব রুমে। এক পর্যায়ে আদিল কি মনে করে একটু কড়া সুরে বলে উঠল জমিলা খালাকে, 1 মিনিট, আমি এখানে টেবিলে বসে খাচ্ছি, আর সে কোন দেশে মহারানী যে তাকে রুমে খাবার দিয়ে আসতে হবে? খেলে এখানে এসে খাবে, না হলে খাবার দরকার নেই, না খেলে থাক। আদিলের কথায় জমিলা আর বিহান দুজনেই হালকাভাবে অবাক হলো। জমিলা খালা তো বলে উঠল, কিন্তু আপনিই তো বলেছিলেন আপনার সামনে না আনতে। আদিল তখন গলা খাকারি দিয়ে বলে ওঠে জমিলা খালাকে, হ্যাঁ তো সেটা তো অন্য বিষয়, কিন্তু এ বাড়িতে কেউ আমার রুলস ভাঙবে সেটাও আমার পছন্দ না। খাবার খেলে সঠিক স্থানেই খেতে হবে, না হলে না। বিহান যেন বন্ধুর ব্যাপার কিছুটা আঁচ করতে পারলো। সে জমিলার উদ্দেশ্যে বলে উঠল, হ্যাঁ সঠিক তো কইছে আদি, যান ভাবিরে লইয়া আছেন অহনি, এইখানে বসে খাবার খাইব। জমিলা মাথা নেড়ে সাথে সাথে বলে ওঠে, ঠিক আছে নিয়ে আসছি আমি। জমিলা যেতেই আদিল বিহানের উদ্দেশ্যে বলে ওঠে, কি রে বিহান, সারাক্ষণ কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস? নাম ধরে বলতে পারিস না? নাম নেই নাকি তার? বিহান সাথে সাথে বলে ওঠে আদিলকে, আরে তুই এসব আজীব কথা কইছস মায়েরি, ভাবি রে ভাবি কইমু না তো কি কইমু? আদিল তো তখন মুখ গম্ভীর করে বলে ওঠে খাবার খেতে খেতে, এসব আমার একদম ইরিটেটিং লাগে। এমনিতেও ও ছোট বয়সে তোর থেকে নাম ধরে তাই ডাক। কেন, নাম কি নাই নাকি? বিহান তখন সাথে সাথেই বলে ওঠে আদিলকে, নাম থাকবো না কেলা, তোর বউ আর আমার ভাবির নাম একটা সুন্দর আছে, তার নাম হলো নূর। নূর নামটি আদিলের কানের মধ্যে যেন বাজতে লাগলো। ঠিক তখনই জমিলা খালা নূরকে নিয়ে সিঁড়ি বেয়ে নামলো। নূর নিচে নামতেই টেবিলে আদিলকে দেখে ভয়ে আবারও জমিলার পেছনে লুকিয়ে গেল। জমিলা তাকে আস্তে আস্তে করে বলে ওঠে, ভয় নেই বৌমণি, কেউ কিছুই বলবে না তোমায়, সবাই তোমাকে খেতে ডেকেছে, আসেন আমার সাথে আসেন। নূর তবুও ভয় পেয়ে জমিলার বাহু ধরেই তার সাথে চেপে রইল। জমিলা তাকে নিয়ে টেবিলের সামনে এলো। নূর এখনো মাথা নিচু করে জমিলাকে ধরেই দাঁড়িয়ে রইল।
যেন আদিলের দিকে তাকাতেও তার ভয় লাগে। আদিল আর চোখে তাকিয়ে দেখে নিল নূরকে। আবারও মেয়েটা তাকে ভয় পাচ্ছে। রাগ বাড়ছে সত্যি আদিলের। বাইরের লোকেরা আদিলকে ভয় পাক, আর সেটা সে এনজয়ও করে, কিন্তু এই মেয়েটা যে তাকে ভয় পায় সেটা তার মোটেও পছন্দ হচ্ছে না, বরং রাগ হচ্ছে বারবার। জমিলা এবার নূরের হাত ছাড়িয়ে বলে ওঠে, খেতে বসেন বৌমণি। নূর হঠাৎ টেবিলের কাছ থেকে সরে গিয়ে কিছুটা দূরে মেঝেতে পা ভাঁজ করে বসে পড়ে আর বলে ওঠে, নূর, এই যে আমি বসেছি। তা দেখে আদিলের চোয়াল শক্ত হয়ে যায়। আদিল তো ভেবে ফেলেছে হয়তো নূর তার জন্যই এমনটা করছে। বিহান তখন বলে ওঠে, আরে ভাবি, ওখানে বসছেন কেন? চেয়ারে বসুন, আমাদের সাথে এক টেবিলে খান। নূর তখন সহজ ভঙ্গিমায় বলে ওঠে, আমি তো টেবিলে খেতে পারি না। মা বলে আমি টেবিল নষ্ট করে ফেলি, তাই আমি সবসময় নিচে খাই। জমিলা তখন প্লেটে করে খাবার বেড়ে নূরের সামনে নিয়ে যায়। খাবারের প্লেট দেখে নূর হঠাৎ জমিলার উদ্দেশ্যে বলে ওঠে, আরে আপনি ভালো প্লেট দিয়েছেন কেন আমাকে? আমাকে কারো এটো প্লেট দিন। নূরের এমন কথায় সবাই হালকা অবাক হলো। বিহান বলে ওঠে সাথে সাথে, আরে ভাবি, আপনি এটো থালায় খাবেন কেন? ভালো প্লেটটাই তো খাবেন। নূর তখন তাদের উদ্দেশ্যে বলে ওঠে, না তো, আমি তো সবসময় এটো প্লেটেই খাই। আমার মা বোনেরা বলে আমি নাকি ভালো প্লেট দিয়ে নষ্ট করে ফেলি, খেতে পারি না, তাই আমাকে সবসময় কারো এটো প্লেটেই দেয়। মুখের সামনে আনা খাবারের চামচটা নূরের অমন কথা কানে আসতেই তৎক্ষণাৎ থেমে গেল আদিলের। হঠাৎ যেন চটাস করে কোথাও কিছু লাগলো তার। গলায় খাবারটা যেন আটকে যায় গলায় মধ্যে, আর সাথে সাথে মুখে যাবে অদ্ভুত এক কালো আওয়াজ হয়ে গেল মুহূর্তের মধ্যে। নূরের কথা শুনে বিহানেরও একটু খারাপ লাগলো। অবুঝ মেয়েটাকে যে ও বাড়ির সবাই প্রচুর অবহেলায় ফেলে রাখতো তা বোঝা যাচ্ছে। বিহান একটা জোরপূর্বক হেসে বলে ওঠে, এইখানে নষ্ট কইলেও কেউ কিছু কইব না ভাবি। এবারই তো আপনারই, যত খুশি নষ্ট করুন, কোনো সমস্যা নাই। বিহানের কথায় নূর খুব খুশি হলো। সে ঘাড় কাত করে বাচ্চাদের মতো বলে উঠল, আচ্ছা। তবে আদিল আর খেতে পারল না। তার হাতের চামচটা প্লেটের উপর রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। একবার তাকালো মেঝেতে বসে থাকা নূরকে। পরক্ষণেই দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল সে। দুপুরের দিকে নূরের ভীষণ একা একা লাগছে। গ্রামে থাকতে সে কি সুন্দর সবার সাথে খেলে বেড়াতো। আমবাগান আর পুকুর পাড়ে বাচ্চাদের সাথে অনেক খেলতো, কিন্তু এখানে যে তার কোনো খেলারই সাথী নেই। ওর সাথে কে খেলবে? নূর রান্নাঘরে জমিলার সাথে বসে আছে। জমিলা তার এমন মলির মুখ দেখে বলে উঠল, কি হয়েছে বৌমণি? মন খারাপ? বাবা মার কথা মনে পড়ছে বৌমণি? নূর তখন সাথে সাথে ঠোঁট উল্টে বলে উঠল, আমার খেলার সাথীদের কথা মনে পড়ছে। আমার খুব খেলতে ইচ্ছে করছে, কিন্তু কার সাথে খেলবো? কেউ তো নেই খেলার সাথী। তুমি একটু আমার সাথে খেলবে? খেলো না আমার সাথে। জমিলা খালান তখন বলে ওঠে, কি করে আমি খেলবো বৌমণি? বুড়ি মহিলারা কি খেলে? নূরের মুখটা তখন কাঁদো কাঁদো হয়ে গেল জমিলার কথা শুনে। আর জমিলারও খুব মায়া লাগলো। এই দুদিনেই মেয়েটার প্রতি মায়া জন্মে গেছে তার। একেবারে নিষ্পাপ শিশুর মতো মেয়েটা। জমিলা কিছু একটা ভেবে বলে উঠল, আচ্ছা, আপনি মন খারাপ করিয়েন না, আছেন আমার সাথে। আমি আপনার খেলার সাথে জোগাড় করতেছি। জমিলা খালার কথা শুনে নূর তৎক্ষণাৎ খুশি হয়ে বলল, সত্যি? ইয়ে, তুমি অনেক ভালো। জমিলা নূরকে সাথে করে বাসার বাইরের লনে নিয়ে এলো। বাসায় সমস্ত সিকিউরিটি গার্ড এছাড়া অন্যান্য সার্ভেন্টের সবাইকে একসঙ্গে ডাকলো জমিলা। সবাই আসলে জমিলা তাদের উদ্দেশ্যে বলে উঠল, শোনো সবাই, তোমরা নিশ্চয়ই জানো বৌমণিকে, তোমাদের স্যারের বউ। তাই তাকে খুশি রাখা আমাদের সবার দায়িত্ব। তো বৌমণি খেলতে ইচ্ছে করছে। এখন সবাই তোমরা বৌমণির সাথে খেলো, না হলে কিন্তু সে রাগ করবে আর তোমাদের স্যারের কাছে বিচার দেবে। এবার সবাই জমিলার কথায় বেশ ভয় পেয়ে যায়, চুপচাপ মেনে নেয়। জমিলা নূরকে ওদের সাথে খেলতে দিয়ে নিজে ভেতরে রান্নাঘরের কাছে চলে যায়। নূর ভীষণ খুশি, সে খেলার মানুষ পেয়ে গেছে। এখন মজা করে খেলবে সে। নূর সবার প্রথমে কানামাছি খেলতে চাইলো, তাই বাসায় এক ফিমেল সার্ভেন্ট উষার চোখ বেঁধে দিল। তারপর চারিদিকে ঘুরিয়ে ছেড়ে দিল তাকে। উষা হাত বাড়িয়ে সবাইকে ছোঁয়ার চেষ্টা করছে, আর কেউ তাকে ধরা দিতে চাচ্ছে না। আর নূর এদিকে ওদিকে থেকে তাকে চিমটি কেটে সরে যাচ্ছে। উষা এবার বাসার এক অন্য সার্ভেন্ট জমিরকে জাপটে ধরলো। জমির তো হেব্বি খুশিতে গদগদ করছে। উষা চোখ থেকে পট্টি সরিয়ে যখন দেখলো জমির, তখন চোখ মুখ কুঁচকে বলে উঠল,
জমিরা তুই সর এখান থেকে। জমির দুপাটি দাঁত কেলিয়ে হেসে বলে উঠল, ছাড়লি কে? আর ধইরা রাখ না, আমার তো ফাইন সুরুসুরি লাগছিল। আমার না খেলাটা হেভি লাগতাছে।